আওয়ামী লীগ যে জিনিসগুলো বাংলাদেশকে ধ্বংস করবে তার মধ্যে এক নম্বর হলো সেনাবাহিনী, কারণ এটা তো একটা রাষ্ট্রের সোভারেন্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটা। যেই সরকারটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত হলো, এই সরকারের চরিত্রটা আমরা এখনো বুঝতে পারিনি। আমার ধারণা যদি বুঝতে পারতাম তাহলে আমরা এখনই এই যে অভ্যুত্থানের পরে সমাজে যে বিভক্তি, হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন আপনার ধরেন যে শ্রেণী পেশা এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে যে ঐক্যটা দরকার ছিল, সে ঐক্যের যে হতাশাজনক অবস্থা সেইটা হয়তো থাকতো না আমাদের মধ্যে যদি আমরা আওয়ামী লীগকে ভালোভাবে বুঝতে পারতাম। দেখেন, আওয়ামী লীগ কোনো বাংলাদেশি রাজনৈতিক শক্তি না, এটা ক্ষমতায় আসছিল ভারত থেকে, হ্যাঁ, তারপরে হলো ধরেন এখন গেছেও ভারতে, আবার ভারত চেষ্টা করতেছে এটাকে ফেরে আনার জন্য। তাহলে বাংলাদেশের বিষয়ে এর কোনো বিলঙ্গিং থাকবে না, সে বাংলাদেশকে বিশ্বাস করবে না, বিলং করবে না, এটাই স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিছু নেই। এইটা কোনো রাজনৈতিক শক্তি না, ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, ফ্যাসিবাদের থাকে একটা সংগঠন এবং সেই সংগঠনটা দানবীয় কার্যক্রম পরিচালনা করার জন্য থাকে কিছু অলিগার গোষ্ঠী, যেইটা আওয়ামী লীগ ছিল। ফলে এটাকে একটা রাজনৈতিক শক্তি মনে করা হবে এক নাম্বার ভুল। তো এখন এই রাজনৈতিক শক্তির সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কটা ঐতিহ্যগতভাবে কী ছিল? আওয়ামী লীগ বাই নেচার এন্টি সেনা একটা সংগঠন, এটা রাজনৈতিক সংগঠন বলবো না, বাই নেচার এন্টি সেনাবাহিনী। কেন? বিশেষ করে ৭৫-এর ঘটনার কারণে সে সেনাবাহিনীকে দায়ী করে, হ্যাঁ, এটার কারণে তো ফলে এই সেনাবাহিনীকে সে পরিকল্পিতভাবে ধ্বংস করবে, এইটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। ফলে এখন এই অভ্যুত্থানের পরে সেনাবাহিনী সংস্কারের জন্য একটা কমিশন দাবি করে আমাদের জানাইতে হচ্ছে, এটাই দুঃখজনক। দাবি কেন করতে হবে? আওয়ামী লীগ যে জিনিসগুলো বাংলাদেশকে ধ্বংস করবে তার মধ্যে এক নম্বর হলো সেনাবাহিনী, কারণ এটা তো একটা রাষ্ট্রের সোভারেন্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটা। তো এইটা থাকলে তো আপনি দালালি করতে পারবেন না, দাসত্ব করতে পারবেন না। সো এটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করবে যেই শক্তি, তার উৎখাতের পরে এইটার পুনর্গঠনের জন্য একটা কমিশন দরকার, সেটা সংবাদ সম্মেলন করে বা এরকম আলোচনা করে আমাদের দাবি জানাইতে হচ্ছে। তার মানে অভ্যুত্থানের পরে আমরা কেমন সরকার গঠন করছি। সো আমি আর সমালোচনা করলাম না সরকারের, অন্যদিকে যাই। এখন দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীর কথাটা যখন আমরা বলি, আমরা আগেই দেশপ্রেমিক শব্দটা ব্যবহার করি, এটা একটা ন্যাচারাল প্রসেস হয়ে গেছে, মানে কিন্তু স্বাভাবিকভাবে আমার মনের মধ্যে আসে, আমাদের জনগণের মধ্যে আসে, এটা দেশপ্রেমিক সেনাবাহিনী। হাসিনার আমলে এই সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এই তামাশার নির্বাচনগুলো, রাতের ভোট, আমি তুমি ডামি নির্বাচনগুলো, এগুলোতে সেনাবাহিনীকে নগ্নভাবে ব্যবহার করা হয়েছে এবং এই সেনাবাহিনীকে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে এবং সেনাবাহিনীর ভিতরে লুটপাটের সিন্ডিকেট তৈরি করা হয়েছে। এবং আপনার সেনাবাহিনী ইনকর্পোরেশন, সেনাবাহিনী যখন বৈষয়িক ব্যবসা বাণিজ্য এগুলোর মধ্যে জড়িত হয়, তখন সেই সেনাবাহিনীর অধঃপতনের ইতিহাস সারা দুনিয়াতে আছে, হ্যাঁ। ফলে বাংলাদেশ এইভাবে দূষিত হয়েছে। এখন আমাদের সেনাবাহিনী যে আমাদের জাতীয় সার্বভৌমত্ব অস্তিত্বের একটা ধরেন গুরুত্বপূর্ণ অংশ, সেইটাকে আপনি এই হাসিনার পতনের পরে যে জায়গা থেকে পুনর্গঠন করবেন, সেটা হলো এই অভ্যুত্থানে কিন্তু সেনাবাহিনীও বড় পার্ট। সেনাবাহিনীর যে ভূমিকাটা, এটা আমরা বলি না। এবং বাংলাদেশে বুদ্ধিজীবিতার আরেকটা সমস্যা আছে, বুদ্ধিজীবিতা যারা করে গুটি কয়েক আমাদের মতো ব্যতিক্রম লোকজন বাদে, আমরা তো বুদ্ধিজীবী না। তো যাই হোক, এরা সেনাবাহিনীকে মনে করে উর্দি পরা, জনগণের বিরুদ্ধে লোক, রক্তচোষা, হ্যাঁ, বন্দুকের নল, স্বৈরাচার। অথচ বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস হইল বাংলাদেশকে গণতন্ত্রে ফেরানোর ইতিহাস। এটা জিয়াউর রহমানের সেনাবাহিনী। তুমি গণতন্ত্রের দাবি কইরা পাকিস্তান আন্দোলন করে আইসা করলা বাকশাল, স্বৈরাচার। আর এই লোকটা, হ্যাঁ, একটা ঘটনার মধ্য দিয়ে সে ক্ষমতার মধ্যে আসলো, কিন্তু সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া না। কিন্তু আইসা সে গণতন্ত্র উদ্ধারের প্রথম অ্যাক্টিভিটিটা হাতে নিল। এবং আজকে যে আওয়ামী লীগ এতদিন পর্যন্ত আসতে পারছে, এইটা জিয়াউর রহমানের উদারতার ফসল, সেটার ব্যাপারে সমালোচনা আছে। সেই আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দিয়ে দিছিল, আমি হইলে দিতাম না, কারণ এর কোনো রাজনৈতিক শক্তি না, এটা একটা বাই নেচার ফ্যাসিস্ট শক্তি। এইটা কোনোভাবেই কোনো রাজনৈতিক শক্তি আকারে বাংলাদেশে যেন আর কোনোদিন আসতে না পারে, সেই জন্য আমাদের জাতিগত ঐক্যটা মানে আপনারা ধরেন যে সবসময় সংহত রাখতে হবে। এবং সেই ঐক্য সংহত রাখার জন্য আমাদের সভারেন্টির যে অন্যতম এলিমেন্ট, গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হলো আমাদের সেনাবাহিনী। সেই সেনাবাহিনী পুনর্গঠন সবার আগে জরুরি। সেই সেনাবাহিনী পুনর্গঠনের জন্য আপনার জুলাই অভ্যুত্থানের পরে আমাদের যে কার্যক্রমগুলো হাতে নেওয়া দরকার, তার মধ্যে এক নম্বর কাজ হলো এই অভ্যুত্থানের স্পিরিটের মধ্যে সেনাবাহিনীর যে অংশটা, সেনাবাহিনী যে সরাসরি শরিক, হ্যাঁ, আমি ধরেন 10 নম্বর নিজে আমি ছিলাম মাঠে,
আমি দেখছি যখন 3 তারিখের দিকে, হ্যাঁ, যখন প্রচণ্ড রকমভাবে গোলাগুলি হচ্ছিল, হ্যাঁ, ছাত্ররা মারা যাচ্ছিল, বাচ্চা বাচ্চা স্কুলের ছেলেরা যখন আওয়ামী লীগের লোকজন আপনার গুলি করে ধাওয়া করে ভিতরে নিয়ে যাচ্ছিল, তারা সরাসরি ট্যাঙ্কের উপর লাফায় উঠতেছিল, উঠাইয়া বন্দুকের নল ধরে টানতেছিল, আঙ্কেল আঙ্কেল আমাদের বন্ধুদের মেরে ফেলতেছে, আপনারা আসেন। সো এইটা ধরেন সেনাবাহিনী যে গুলি করতে পারবে না বাচ্চাদের উপরে, এটা আমাদের মাঠে থেকে কমন সেন্সে আমরা বুঝতেছিলাম যেটা সম্ভব না, এটা করবে না, কোনো না কোনোভাবে করবে না সেনাবাহিনী। এইটা ঘোষণা দেওয়ার আগে আমাদের মধ্যে এটার একটা কি বলে, এটা একটা ভাইব, এটাকে অ্যাম্বিয়েন্স আমরা টের পাচ্ছিলাম যে এটা হইতে পারে না, স্কুলের বাচ্চাদের উপর সেনাবাহিনী গুলি করতে পারে না বাংলাদেশ সেনাবাহিনী। সো বাংলাদেশ সেনাবাহিনী যে ঐতিহাসিক ভূমিকা পালন করছে, আমি মনে করি এই জুলাই অভ্যুত্থানে তার আলোকে, এবং সেটা জিয়া রহমানের যে ভূমিকা তারই একটা মনে করি যে উত্তরসূরির কাজ তারা করছে, যে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরায় নেওয়ার জন্য তারা, হ্যাঁ, এই এতদিনের তার যে কলঙ্ক সেটা গুটি কয়েক উপরের পদে ধরেন জেনারেল আজিজের মতো সেনাপ্রধান এই বাহিনীর শুধু কলঙ্ক, এটা বাংলাদেশ নাগরিক হিসাবে যে কোনো সাধারণ মানুষের কাছে সে একটা কলঙ্কিত নাম, শুধু সেনাবাহিনী না, এটা মানুষ এত নিম্ন স্তরের হইতে পারে, হ্যাঁ। ফলে সেনাবাহিনী আমি মনে করি যে ভূমিকাটা পালন করছে সেটা জিয়া রহমানের উত্তরসূরি হিসাবে, হ্যাঁ, সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই অভ্যুত্থানে পালন করছে, যার মধ্যে দিয়ে ফলে এই অভ্যুত্থানটা ছাত্র জনতা সেনা, হ্যাঁ, আপনার এবং ডান বাম সমস্ত ঘরানার মানুষের এই যে অভূতপূর্ব ঐক্যের ফল, সেই ঐক্যটার মধ্যে যদি আমরা ফিরি তাহলে অবশ্যই সেনাবাহিনীকে আগামী দিনের বাংলাদেশের জন্য শুধু সংস্কার না, পুনর্গঠন করতে হবে। পুনর্গঠন করতে হবে কোন দৃষ্টিভঙ্গি থেকে? পুনর্গঠন করতে হবে জনগণের দৃষ্টিভঙ্গি থেকে, হ্যাঁ। এবং সেনাবাহিনীকে এই ফ্যাসিবাদের আমলে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল, হ্যাঁ। সেনাবাহিনী তো জনগণের বিরুদ্ধে শক্তি, এগুলি আপনার আমারই ভাই ব্রাদার, আমাদের পরিবারেরই অংশ, হ্যাঁ। আমি বলতেছি আমাদের সিভিল নাগরিক পরিবারের অংশ। তো শুধু সিভিল নাগরিক পরিবারের অংশ না, এরা ভ্যানগার্ড। দেখেন, সৈনিকতার মর্যাদাটা আমরা বুঝি না সাধারণভাবে। সৈনিকতার মানে যখন একটা মানুষ ডিসিশন নেয়, সিদ্ধান্ত নেয় যে সে সেনাবাহিনীতে যাবে, যেই বাহিনী হোক, নৌ বিমান সেনা, সে জীবনটা উৎসর্গ করে যায়, ও তো শহীদ অলরেডি। তোরে আপনি বস্তুগতভাবে কিভাবে মাপেন? যখন সে সিদ্ধান্ত নিচ্ছে সেনাবাহিনীতে যাচ্ছে, এমনিতেই সে শ্রদ্ধা পাওয়ার যোগ্য, ওর জীবন কোরবানি কইরা যাচ্ছে, তারপরে সে যেটা বাইজে আছে এটা এক্সট্রা। সে মারা যাবে এই সিদ্ধান্ত নিয়ে, দেশের জন্য জীবন দিবে এই সিদ্ধান্ত নিয়ে সে চলে গেছে অলরেডি। ফলে এইরকম একটা বাহিনী, এরকম একটা ফোর্স, এটা তো সবার আমাদের আবেগের ব্যাপার হওয়ার কথা, আমাদের অস্তিত্বের অংশ হওয়ার কথা, কারণ এটা উৎসর্গকৃত একটা বাহিনী দেশের জন্য, জীবনের জন্য। ফলে নাগরিকরা তো এই বাহিনীকে আগলাইয়া রাখবে। এখন এই বাহিনীকে আপনি যদি তার মোরালি স্পিরিচুয়ালি যদি আপনি এটাকে করাপ্ট করেন, সে দেশ কোনোদিনও দাঁড়াবে না। ফলে আমাদের সভারেন্টির গুরুত্বপূর্ণ যে অংশ সেনাবাহিনী, এবং আমাদের বুদ্ধিজীবিতার যে এতদিনের স্বভাব সেনাকে জনবিরোধী আকারে পোর্ট্রেট করার যে চেষ্টা, হ্যাঁ, সেই বামপন্থী অশিক্ষিত বামপন্থা বলবো আমি, সেই ন্যারেশন থেকে আমাদের বের হইতে হবে। সেনাবাহিনী আমাদের বাংলাদেশের সভারেন্টির গুরুত্বপূর্ণ পার্ট, এটা আমাদের আবেগের অস্তিত্বের অংশ। ফলে এই অস্তিত্বের অংশকে, হ্যাঁ, যাতে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা না যায়, তার জন্য অবশ্যই পুনর্গঠন করতে হবে। পুনর্গঠন করতে হবে আমাদের সার্বভৌমত্বের যে কনসেপ্ট, সেটার আলোকে। সেটা আমি বলে একটু শেষ করব। আমাদের সার্বভৌমত্বের কনসেপ্টের মধ্যে একটা বড় সমস্যা আছে। আমরা বলি আমাদের সার্বভৌমত্বের হলো প্যাসিভ, বন্ধু রাষ্ট্রের ধারণা আমাদের আছে, এটার থেকে আমাদের বের হইতে হবে। রাষ্ট্র গঠিত হয় এনিমি পারসেপশনের উপর ভিত্তি করে। আমরা যে আলাদা রাষ্ট্র, ধরেন বাংলা ভাষা তো আশেপাশেও বলা হয়, হ্যাঁ, তারপরে যে আমরা আলাদা রাষ্ট্র, এটা এই কারণে যে আমরা অপর কমিউনিটিকে আমাদের সম্ভাব্য শত্রু মনে করি, এটা আমাদের কনসেপ্ট। কিন্তু আমাদের বাংলাদেশে ধারণা কি? আমরা বন্ধু বললে তার আলাদা রাষ্ট্র দরকার নেই, আপনি প্রদেশ হয়ে থাকলেও সমস্যা নেই, আপনি তো বন্ধুই। শত্রু, এটা সার্বভৌমত্বের বেসিক আপনার এলিমেন্ট, যে একটা রাষ্ট্র গঠিত হয় এনিমি পারসেপশনের উপর ভিত্তি করে। এইবার বাংলাদেশ শুধু ভারত না, তার অপর আশেপাশের এবং দূরের সমস্ত রাষ্ট্রকে স্বাভাবিকভাবে শত্রু ধরে নিয়ে তার পলিসি ঠিক করবে। হ্যাঁ, আমাদের সম্পর্ক হবে, আমরা আমাদের সমস্ত ধরনের সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, প্রতিরক্ষা, এগুলো বাড়াবো, সব দেশের সাথে আমরা বাড়াবো আমাদের স্বার্থের আপনার অনুকূলে যেটা হবে সেটা। কিন্তু পারসেপশনটা, হ্যাঁ, দৃষ্টিভঙ্গিটা বন্ধু না শত্রু, এটা আমাদের বুঝতে হবে। আমাদের পররাষ্ট্রনীতির এই প্যাসিভ যে জায়গাটা, বন্ধুত্ববাদী যে জায়গাটা, এটা পরিবর্তন করতে হবে। বন্ধু দিয়ে কোনোদিনও রাষ্ট্র দাঁড়াবে না। এইবার যদি শত্রু রাষ্ট্র হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, এই 54 বছরের সম্পর্কের ইতিহাস, পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস, সেই প্রতারণার জায়গা থেকে ভারত আমাদের পরীক্ষিত শত্রু।
হ্যাঁ, এবার এই পরীক্ষিত শত্রুর বিরুদ্ধে আপনার তো একটা পলিসি লাগবে, তাহলে আপনার সেনাবাহিনীকে আপনি ওইভাবে পুনর্গঠন করেন। সেই পুনর্গঠনের সাথে অবশ্যই আপনার জনতাকে লাগবে। হ্যাঁ, তাহলে জনগণের সাথে সেনাবাহিনীর যে সম্পর্কটা, সেই সম্পর্কটা এতদিন যাবৎ যে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে পুরাটাই পুনর্মূল্যায়ন করতে হবে, পুনর্গঠন করতে হবে ইনফ্যাক্ট। সো এখন আমাদের যেটা দরকার, জনগণের এই যে পবিত্র আবেগের কথা বললাম, এই পবিত্র আবেগ এবং সৈনিকতার এই যে ভ্যালু, হ্যাঁ, এই যে সৈনিকতা উৎসর্গকৃত জীবন, এই যে ট্রান্সেন্ডেন্টাল লাইফ, হ্যাঁ, এই লাইফকে আপনার কখন মানুষ শ্রদ্ধা করবে? যখন সে রিয়েলি নৈতিকভাবে সেই উচ্চ জায়গাটা ধারণ করতে পারবে, সেই জায়গায় অবস্থান করবে। এখন সেই অবস্থান করার জন্য আমাদের এই যে এই আওয়ামী মডেল রাজনীতির, হ্যাঁ, এই সেনা বিরোধী যে বুদ্ধিজীবিতা, এটা জায়গা থেকে আমাদের বের হইতে হবে। ফলে আমি মনে করি শুধু সংস্কার না, আমাদের সার্বিক পুনর্গঠনের জন্য আমাদের খুব দ্রুত সেনাবাহিনীর এই যে আপনার যে সমস্ত সংস্কার দরকার, সেই সংস্কারগুলোকে হ্যাঁ আমলে নিয়ে পুরা বাহিনীকে, শুধু সেনাবাহিনী না, সেনা, নৌ, বিমান সবগুলো বাহিনীকে পুনর্গঠনের, আগামীর বাংলাদেশের জন্য পুনর্গঠনের জন্য এখনই আমাদের উদ্যোগ নেওয়া দরকার। সবাইকে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।